অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা ঠিক কতটুকু? বাংলাদেশের টোটাল রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। এই আন্দোলনে বিএনপির ভূমিকা? শহীদ জিয়াকে রাজাকারও আখ্যায়িত করা হয়েছে। দর্শক, চ্যানেল আই এক্সক্লুসিভ ইন্টারভিউতে আজকে আমি শাহরিয়ার নাজিম জয়, যার মুখোমুখি বসছি, তিনি একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল আবেদিন ফারুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদের নেতৃত্বে দেশ নতুনভাবে স্বাধীন হলো। এই স্বাধীনতায় বিএনপির ভূমিকা কি? হ্যাঁ জয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই সকালবেলায় চ্যানেল আই অত্যন্ত একটি জনপ্রিয় টেলিভিশন, সম্প্রচারিত হচ্ছে সারা বাংলাদেশে। মানুষের ইতিমধ্যেই সংবাদ প্রচারণায় সুখ্যাতি অর্জন করেছে, বিশেষ করে আপনাদের নিউজ খবরগুলো মানুষ দেখে। সেই জন্য আপনাকে কষ্ট করে আসার জন্য আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা অত্যন্ত জটিল। 16 বছরে বাংলাদেশে যে অবস্থা, এই প্রেক্ষাপটেই আজকে 4 আগস্ট, আগামী দিন 5 আগস্ট হবে 1 মাস। আবু সাইদের রক্ত গন্ধ এখনো শুকায় নেই। আপনি বলেছেন নতুন করে স্বাধীনতা এনেছেন। স্বাধীনতা এনেছিলাম পিণ্ডির জিঞ্জির ভাঙতে, কিন্তু আমরা পিণ্ডির জিঞ্জির ভেঙেছি সত্য, কিন্তু আরেক জিঞ্জিরে আওয়ামী দুঃশাসনের কারণে আবদ্ধ হয়ে গেছিলাম। দেখুন, বাংলাদেশের টোটাল রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। সাথে এটার সহযোগিতা ছিল পার্শ্ববর্তী একটা দেশ, যে দেশের বিরুদ্ধে বাংলাদেশের শতকরা 99% মানুষ এই সরকারের প্রশাসন বাংলাদেশের অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত সরকারকে সমর্থন করে দিয়েছে। বিশেষ করে 2014 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সমমনা দলের যে আন্দোলন ছিল, সে আন্দোলনের ব্যর্থতায় পর্যবেসিত করে দিয়েছে এই হিন্দুস্তান সরকার। তখন যদি জাতীয় পার্টি হিন্দুস্তানের সে আধিপত্যবাদ না থাকতো এবং এরশাদকে নির্বাচনে আনার ব্যবস্থা হিন্দুস্তান সরকার না করতেন, তৎকালীন পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর, এসব নানা কথা এসে যায়। সে কারণেই সে 2014 সালে নির্বাচনটা বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জন এমপি নির্বাচিত। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। একটা দেশে জনপ্রতিনিধি নির্বাচন ইউনিয়ন কাউন্সিল মেম্বারে অপ্রতিদ্বন্দ্বী বা বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি সংসদ নির্বাচনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়। একটা ইতিহাস রচিত হয়ে গেছে। সেখানে আমি মনে করি 2014 গেল, 2018 গেল, দিনের ভোট রাতে করলো, আবার 2024-এর 7 জানুয়ারি যে নির্বাচন, সে নির্বাচনটা বাংলাদেশের জনগণ তো গ্রহণ করেনি। সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো ঘৃণা এবং অস্বস্তি বোধ করে তারা বিভিন্ন কমেন্টগুলোও করেছিল। তাও সেই নির্বাচনটা তারা ভাইয়ে ভাইয়ে করে বাংলাদেশে শপথ নিয়ে 10 তারিখে ক্ষমতায় বসে গেল। ক্ষমতা বসার পরও বিএনপি 16 বছর যেভাবে জনগণের পক্ষে কাজ করেছে, জনগণের দ্রব্যমূল্যের কথা বলেছে, চিনি সিন্ডিকেটের বিরুদ্ধে বলেছে, পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছে, চাল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছে, পাচারের বিরুদ্ধে কথা বলেছে, বিদেশে টাকা পাচার করে বেগম পাড়া করার বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশে সংবিধান রক্ষার পক্ষে কথা বলেছে, বাংলাদেশে সকল সাংবিধানিক প্রতিষ্ঠাগুলো ধ্বংস করার কথা বলেছে আওয়ামী লীগ আমলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের গড়া দল, তারেক রহমানের নির্দেশে 16 বছর যে দলটা পরিচালিত হয়েছে, আজ পর্যন্ত 92,000 অসত্য মিথ্যা মামলা দায়ের করার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলে একটা কর্মীও কোনো দলে যোগদান করে নাই। এটা হলো বলিষ্ঠ নেতৃত্ব তারেক রহমানের। সেখানে আমি মনে করি এইসব জঞ্জাল, এইসব অত্যাচার, এইসব গুণ, এই মায়ের বুক খালি করা, এসবের কারণেই যখন ছাত্র বৈষম্য আন্দোলন শুরু হলো,
তখনই হঠাৎ করে এই অবৈধ সরকার প্রধান এমন একটি কথা, এমন একটি বাক্য উচ্চারণ করলেন যেটা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কময় ইতিহাস হিসাবে লেখা থাকবে। আমাদেরকে রাজাকার বলেছে, আমরা যারা আন্দোলন করছি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে, তাদেরকে রাজাকার হিসেবে উনি আখ্যায়িত করেছে। আরে মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধা, আমিও একজন মুক্তিযোদ্ধা। আমি তো কোনোদিনও আমার সন্তানের পক্ষে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে দাঁড়াইনি। হ্যাঁ, অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে আমরা আছি, মুক্তিযোদ্ধার সন্তানরা অবশ্যই চাকরি পাবে, কিন্তু মুক্তিযোদ্ধার নামে যারা 1971 সালে জন্মগ্রহণ করেছে তারাও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে এই আওয়ামী লীগের দুঃশাসন আমলে 26,000 ভুয়া মুক্তিযোদ্ধার চাকরি দিয়েছে এই সরকার। এর বিরুদ্ধে আমরা কথা বলেছি। সেখানে আমরা মনে করি যে এগুলো তো প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদেরকে চাকরি দেয়নি। তারা মুক্তিযোদ্ধার নামে, মুক্তিযোদ্ধার পরিচিতি দিয়ে 71 সালে যার জন্ম হয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে আওয়ামী দুঃশাসন আমলে বিএনপি যখন কথা বলতে পারে নাই, যখন সংসদে প্রতিনিধিত্ব করে নাই, তখন এই সুযোগ করে তারা এই চাকরিগুলো দিয়ে এদের ছেলে পেলে নাতি সবাই আওয়ামী লীগ করবে। বাংলাদেশকে 2040 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটা ব্যবস্থা যখন করছিল, তখন এই ছাত্র বৈষম্যী, এই ছাত্ররা একত্রিত হয়ে ছাত্র জনতার এই বিক্ষোভের মুখে, আন্দোলনের মুখে, এই রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। ছাত্র জনতার এই আন্দোলনের মুখে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, তা আমরা জানি। এই আন্দোলনে বিএনপির ভূমিকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের গড়া। বিভিন্ন কথা হয়, শহীদ জিয়াকে রাজাকারও আখ্যায়িত করা হয়েছে। শহীদ জিয়ার স্বাধীনতার কোনো অবদান ছিল না। কোন সেক্টরে শহীদ জিয়া যুদ্ধ করেছে, নানা রকম কথাও শুনেছি। যেসব লোকগুলো কথা বলেছে ইদানিংকালে তারা এখন কারাগারে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, যারা আওয়ামী লীগের সহযোগী সংগঠনে বাংলাদেশের মানুষের বিপক্ষে, মানুষের শত্রু হিসেবে দাঁড়িয়েছে, তারা এখন কারাগারে। এখানে আমি বলতে চাই আমাদের অবদান কি? আমাদের অবদান একটাই, শহীদ জিয়ার দলের আদর্শ করা দলের নেতা কর্মীরা কোনোদিনও বাংলাদেশের আদর্শের বিরুদ্ধে কথা বলে নাই। অতীত ইতিহাস, হ্যাঁ, সরকার পরিচালনার নানা রকম দোষ ত্রুটি থাকতে পারে, সেটা আমার সরকার নিজেও স্বীকার করেছে। সে কারণে এমন ভুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থেকে করে নাই যেই হাইকোর্টে আওয়ামী লীগের পক্ষে রায় হয় নাই, মাঠে ময়লা ফেলেছে, আজলাসে লাথি মেরেছে, এমন কাজ বিএনপি তারেক জিয়ার দল কোনোদিনও করে নাই, কোশ্চেন কেন করে নাই। সে কারণেই এরশাদ বিরোধী আন্দোলনে উপাধি লাভ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই কারণে তারেক রহমান ধৈর্য ধরে 16 বছর দেশের বাইরে থাকার পর এই যে চ্যানেল আয়, যেনারা আজকে আমার ঘরে এসে আমার মতো ক্ষুদ্র রাজনৈতিক কর্মী ইন্টারভিউ নিচ্ছেন, কোনোদিনও তারেক রহমানের নাম প্রকাশ করার ক্ষমতা আপনাদের ছিল না। কারণ রুনি সাগরকে যেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছে, আপনাদের মতো লোক, আপনাদের মতো চ্যানেলগুলো তখনও প্রতিবাদ করার সাহস পান নাই। কারণ তার বাবা শেখ মুজিবুর রহমানই তো সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। তার বাবাই তো তখন 1 মিনিটে একদল তৈরি করে বাংলাদেশে গণতন্ত্র হত্যার একটা ইতিহাস রচিত করেছিল। সে কারণে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবদান এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যখনই শুরু হয়, তখনই আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমার আরেক নেতা, যিনি এই বয়সে অসুস্থ থাকার পরও বাংলাদেশে পুলিশ তাকে বিনা কারণে গ্রেপ্তার করে কারাগারে নিয়েছে, সেই নেতাই বলেছে যেদিন আন্দোলন শুরু সেদিনই বলে দিয়েছে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী, বিশেষ করে ছাত্রদল সম্পৃক্ত হয়ে যাও, এই আন্দোলনকে সমর্থন করো, এই আন্দোলনে সহযোগিতা করো। স্যার, আজকে আন্দোলন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, ছাত্ররা সেখানে সম্পৃক্ত আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্ব আছেন, কিন্তু আমরা বিএনপির কাছ থেকে গণতন্ত্র এবং নির্বাচনের তাগাদা অনুভব করি এবং তা শুনতেও পাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা ঠিক কতটুকু, এবং এরপর গণতন্ত্র ফিরিয়ে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাজ কি হবে, সেই ব্যাপারে আপনার সুস্পষ্ট ব্যাখ্যা। দেখুন, এখন এইসব কথাগুলো ফাইনাল বলার রাজনৈতিক কর্মী হিসাবে সে সময় এখনো আসে নাই।
এটার উত্তর সরাসরি একটাই, যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দল গণতন্ত্র বিশ্বাস করে, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক সেই আদর্শে বিশ্বাসী। সে কারণে এখনকার আবুল হোসেন মুগ্ধের রক্তের বিনয়ে যে সরকার, সেই সরকারকে অবশ্যই আমার দল সময় দিচ্ছে, সময় দিবে, এই আশ্বাস ওনাকে দিয়ে আসে। তবে সারা বিশ্বে রাষ্ট্র দেশ পরিচালিত হয় জনপ্রতিনিধির দ্বারা, এটা মনে করিয়ে দিয়েছে আমার দল, যেন এটা 111 না হয়। যে 111-এ খালেদা জিয়াকে ম্যানেজ করতে চেয়েছিল, যে 111 ঘটনার প্রকৃত নেতা শেখ হাসিনা ছিল, লগিবেটা দিয়ে সেদিন যদি মানুষ না মারত, সেদিন যদি ইসলামী বইগুলাকে আওয়ামী লীগ পুড়ে না দিত, তাহলে 111 আনার একটা প্রক্রিয়া করেছে শেখ হাসিনা মঈন, যে মঈনের বিরুদ্ধে এখন রিটায়ার্ড সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তারা বলে যাচ্ছে শেখ হাসিনার নির্দেশে সেদিন আমরা এই 58 জন সেনা কর্মকর্তাকে উদ্ধারের জন্য যেতে পারি নাই। তখন এই কথাগুলো তখন বলার আপনাদেরও সুযোগ ছিল না। আপনাদের সুযোগ এই জন্য ছিল না, রুনি সাগরের মতো নিঃস্ব খুনাওয়া সাংবাদিকের পক্ষেও কথা বলার চ্যানেল আই সেদিন সুযোগ ছিল না। স্যার শুধু চ্যানেল আই কেন, আমি সবার কথা, এখন যদি আমার সামনে চ্যানেল আই কেউ কথা বলার সুযোগ পান নাই। যদি সরকার সুযোগ না দেয়, যদি সরকার সেই সিস্টেম, তাহলে এটা নিয়ে আমাকে কথা বলতে হবে একটাই, যে সরকার মিডিয়া, যে সরকার ইলেকট্রনিক মিডিয়া, যে সরকার প্রিন্ট মিডিয়া, যে সরকার অনলাইন, সেই সাংবাদিকদেরকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। ডিজি, ডিএফআই, এনএসআই নিয়ন্ত্রণ করে, খবরে লিখে দেয়। তখন সেই সাংবাদিকেরা কি কোনোদিন 16 বছরের রাস্তায় বেরিয়েছে? হয়নি। রাস্তায় বেরিয়েছে তারেক রহমানের দল বিএনপি। হ্যাঁ, সকল সাংবাদিক না, সকল সাংবাদিক না, আমি সকল সাংবাদিকের কথা বলছি না। যারা যে কথা আপনি বলছেন শুধু চ্যানেল আই না, আমি বলছি চ্যানেল আইয়ের মতো অনেক মিডিয়া, অনেক ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যারা কথা বলার সুযোগ ছিল না। এখন পৃথিবীর খ্যাতিমান ব্যক্তি ডক্টর ইউনূসের অধীনে যখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তখন উনি বলেছে সবাই আসো কথা বলো। তার প্রমাণ গতকালকে আমি দেখেছি, সংবাদপত্র জগতের অত্যন্ত প্রিয় ব্যক্তিরা কালকে দেখলাম ওনার সাথে, আমি বলবো মেরিটোরিয়াস সাংবাদিকেরা সমস্ত ওনার সাথে বসে অনেক কথা বলেছে। কী কথা হয়েছে আমরা জানি না, সাময়িক দু একটা কথা ইলেকট্রনিক মিডিয়া প্রচার হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। সেখানে আমি আপনাকে বলি, শুধু সাংবাদিক না, আপনাদের লেখনের উপর যে আঘাত আসছে, কোনোদিনও তো কেউ মিছিল করে বারণ নেই। কারণ ওই সরকার ছিল স্বৈরাচার, ওই সরকার কথা বললে কারাগারে নেবে, ওই সরকার কথা বললে গুম করে ফেলবে, ওই সরকারের বিরুদ্ধে যদি সমালোচনা করেন আপনার চাকরি যাবে। রাইট স্যার, আপনারা আপনাদের উপর মহল থেকে এবং আপনাদের নেতা সম্মানিত তারেক জিয়া সাহেব যে বাণী দিয়েছেন তা শান্তির বাণী, ক্ষমার বাণী, এবং বরাবরই তিনি তা শান্তির পক্ষে কথা বলেছেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে আপনাদের কর্মীদের কিছু অতি উৎসাহী কর্মী এবং কিছু অতি উৎসাহী লোক কিছু বিশৃঙ্খলার সাথে জড়িত এবং দখলবাজির সাথে জড়িত, যা অভিযোগ আসছে, সেটা সর্বসেক্টরে। এই বিষয়টিকে আপনি কি গত সরকারের পুনরাবৃত্তি হওয়ার, সিস্টেমের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা মনে করছেন, বা এর থেকে পরিত্রাণের উপায় কি? আমি তো ফেরেশতা নই, আমি 5 বার এমপি হয়েছি, আমার গুণে না। আমি আশা করব চ্যানেলে আমার ইন্টারভিউর একটা শব্দ যেন না কাটেন। আমার গুণে আমি 5 বার এমপি হয়নি। গুণ ছিল শহীদ জিয়ার দানেশী, শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব। আর এখন যে পর্যায়ে আমি এসেছি সেটা আমার নেতা তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রামে কাজ করেছি। দেখেন, আমার মতো একটা ব্যক্তি, তখন আমার বয়স, এখন 72 বছর বয়স আমার, সংসদ ভবনের সামনে নৃশংসভাবে আমাকে পিটিয়েছে। তখনও হারুনের বক্তব্য এখনও আপনাদের ইউটিউবে ঘুরে আমরা দেখি, কি অত্যাচার, অবিচার।
আমাকে গায়ে হাত দেওয়ার পর তার প্রমোশন হাজার কোটি টাকা, এখন কোথায় আমি জানি না, তার বিরুদ্ধে আমি মামলা করেছি, কেন যে এখনো তাকে গ্রেপ্তার আওতা আনা হচ্ছে না আমি জানি না, সেটা আমার বিষয় না। কিন্তু আপনি যে কথা বলেছেন দখলবাজ, কোন সরকারের আমলে দখলবাজ নাই? তাই আমি মনে করি হাজারের মধ্যে কোটির মধ্যে যদি একজন কোনো অন্যায় করে, সে অন্যায় তারেক রহমান খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা থেকে স্ট্যান্ডিং কমিটিও বাদ যায়নি। সেখানে আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনুভব করে এইসব ব্যবস্থা গ্রহণ করছে। এখন আমি বলবো যে হাজারের মধ্যে যদি একটা ভুল হয়, সেই ভুলের মাসুল ওই লোককে দিতে হচ্ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশা করব অতীতের কার্যকলাপ পুনরুল্লেখ না করে আমি বলতে চাই এমন কাজ করা থেকে বিরত থাকা উচিত যে এই কাজে আগামীতে তত্ত্বাবধায়ক সরকার যে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে নিরপেক্ষ নির্বাচন দিবে, সেই নির্বাচনের জন্য আমাকে জনগণের কাছে গিয়ে প্রশ্নের উত্তর দিতে না হয় আপনিও 5 আগস্টের পরিবর্তনের পরে লুট করেছেন, দখল করেছেন, সে বিষয়ে আমার নেতা তারেক রহমান অবগত আছে বিদায়ী অ্যাকশনগুলো হচ্ছে। তার মানে আপনার মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এই মেসেজ পৌঁছাতে পারি যে উপর মহল থেকে কঠোর ইনস্ট্রাকশন আছে, কোনো ধরনের অরাজকতা এবং বিশৃঙ্খলা করার অধিকার জাতীয়তাবাদী দল নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে কাউকে দেননি। এটা তো এই বিষয় তো আপনাদের মতো আগে তো বলেছি বহুল, এখন তো অনেকে বোল বদলায় ফেলেছেন, অনেকে অনেক রকম কথা বলছেন, এটা আমার কথা না, জনগণের কথা। দেখুন আমি আমার এলাকায় প্রচুর বন্যা, প্রচুর পানি, এখনও আমার ঘরে 1 হাঁটু পানি। এই পানি আসা রাজনৈতিক কারণ কিনা সেটাও খুঁজে দেখা হচ্ছে। জনগণের প্রত্যাশা এখন এই সরকারের কাছে, এবং জনগণের বিএনপির প্রত্যাশা নেতা তারেক রহমানের কাছে। 5 আগস্টের পরপরে উনি বিবৃতি দিয়েছে, আমার মনে আপনার স্মরণ আছে, খুঁজে বের করবেন। বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে, এমন কাজ কোনো নেতা কর্মী করবেন না যার জন্য আপনাকে শাস্তির সম্মুখীন হতে হয়, এক কথায় বুঝিয়ে দিয়েছেন। সেটার উপর এখনো আমার নেতা তারেক রহমান অবিচল আছে। স্যার এবার একটু আসি, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায়, এই যে আপনি একটু আগে বললেন যে এখন সবাই ভোল পাল্টাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে যখন সাধারণ মানুষ জীবন জীবিকার রক্ষা করার জন্য কাজ করে, তার চাটুকার হয়েই অনেকটা থাকতে হয়। স্বাভাবিকভাবে বাঁচার জন্য আপনি যখন ক্ষমতায় আসবেন আপনার চাটুকার হয়েও বাঁচতে হবে। এই প্রক্রিয়ার বাইরের যাওয়ার কি কোনো রাস্তা সাধারণ মানুষের আছে? আমি একজন রাজনৈতিক কর্মী, একজন মুক্তিযোদ্ধা হিসাবে স্পষ্ট আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার নেতা কর্মী, আমি তাদের সহকর্মী হিসাবে এইটুকু আপনার মাধ্যমে প্রচার করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রোববার সকালে কোর্টে গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রতিনিয়ত সারাদিন কোর্টে থেকে মামলা হাজিরা দিয়েছে না খেয়ে। আমি দেখেছি আমার এলাকায় 16 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হাজিরা দিতে গিয়েছে। তাদের সে ধৈর্য প্রমাণিত হয়েছে, আজ পর্যন্ত কোনো আওয়ামী লীগের গায়ের উপর হাত ওঠায় নেই। এটাই তো প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমানের 5 আগস্টের পর যে নির্দেশ, সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে দল। আপনি বলেছেন যে বোল পাদলিয়ে নানা রকম ষড়যন্ত্র করে দলের মধ্যে এসে যাবে, আপনারা ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা আমরা করি, কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। ইলিয়াস আলীর কে গুম করা, সদ্দি আলমকে গুম করা যারা করেছে, আল্লাহ তাদেরকেও ক্ষমা করবে না। যারা হারুনের মতো লোক, আমার মতো 5 বারের একজন সংসদ সদস্যকে গায়ে হাত উঠিয়েছে, আল্লাহ মানুষ ক্ষমা করতে পারে, আল্লাহ ক্ষমা করবে না। সে কারণে আমি যেহেতু মুসলমান, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, সে কারণে আমি আপনাকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দিয়েছে, অস্ত্রবাজ, গুন্ডা, বদমাশ, লুটেরা যারা অনেকে মাইরা ওসির চেয়ারে বসে দেশ পরিচালনা করছে, অনেক ইয়নো নিরীহ আছে, তারা নিরীহ মানুষকে পিটিয়ে যারা ফায়দা লুটেছে, তাদেরকে দলে যেন অন্তর্ভুক্ত করা না হয়। ক্ষমা আমি দেখেছি অনেক নেতারাই অনেক দলেই ক্ষমা করে দিয়েছে। আমার ক্ষমা এইটুকু, যারা অত্যাচার করেছে, যারা আমার বিরুদ্ধে 84টা মামলা দিয়েছে বিনা কারণে,
তাদেরকে অন্যায়কারীকে আইনের আওতায় এনে বিচার করার দাবি আমি জানাই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একদম গুরুত্বপূর্ণ একদম অধ্যায়ে চলে এসেছি এবং শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আমরা নির্বাচনমুখী একটি পরিবেশে যাব এবং আমরা অনেক দিন ভোট দিতে পারি নাই, সেই ভোটের অধিকার আমরা ফিরে পাব। ভোটের মাধ্যমে আসবে একটি নতুন সরকার, নানান রাজনৈতিক দল তৈরি হচ্ছে এবং আপনাদের পাশাপাশি ইসলামিক দলগুলো আছে, পাশাপাশি আগের জাতীয় পার্টি যে সব সময় থেকেছিল, সব সময় আছে। ধারণা করা হচ্ছে যে আপনারা এবং জামাতে ইসলামী সহ ইসলামিক দলগুলো সবাই আপনারা সমমনা। বিরোধী দলে আবারও জাতীয় পার্টির প্রয়োজন হতে পারে এবং তারা রাজনীতিতে আগের সরকারের সাথে যেভাবে গুরুত্বপূর্ণ ছিল, আপনাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনে তাদের লাগতে পারে। এই বিষয়ে আপনার কোনো চিন্তা? আমার ব্যক্তিগত মতামত, আপনি এই প্রশ্নের উত্তর সরাসরি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকল সমমনা দলগুলো নিয়ে হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় ছিল, তারা আমাদের সাথে আছে। এখন রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের মূল আদর্শ ছিল, আমাদের মূল দাবি ছিল এক দফা শেখ হাসিনার পদত্যাগ। সেটা ছাত্র জনতার আন্দোলনে তার বিদায় হয়েছে। এখন কে কোন দলে তার আদর্শ নিয়ে করবে সেটা তাদের ব্যক্তিগত এখতিয়ার। এখন আমাদের কথা আপনি যেটা বলছেন, ইসলামিক দলগুলোকে নিয়ে আমরা যেটা আন্দোলন করেছি, এখন তো হাসিনা নাই, প্রশ্ন আসছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি যদি 2014 সালে নির্বাচন না করতো, হাসিনার কোনো ক্ষমতা ছিল না নির্বাচন করার। 2018 সালে যদি নির্বাচনে না যেত, নির্বাচন করার কোনো ক্ষমতা ছিল না। লাস্ট যদি জনগণের সেবা করারই ইচ্ছা জাতীয় পার্টির থাকতো, তখন এই ভাইয়ের নির্বাচন যদি 7 জানুয়ারির 2024 না যেত, তাহলে হাসিনার পক্ষে নির্বাচন করা সম্ভব ছিল। এটা আবার ব্যক্তিগত অভিমত। সে কারণে জাতীয় পার্টিকেও একসময় ইতিহাসে কাছে লেখে থাকবে তারা কি করছে, এবং জাতীয় পার্টির উচিত এই মুহূর্তে এইসব বিষয়ে ক্ষমা চেয়ে জনগণের কাছে, জনগণের সেবা, গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তির পক্ষে, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সপক্ষের শক্তির পক্ষে কাজ করা উচিত বলে আমি মনে করি। তবে আগের মতো যদি আবার চলাচল করে, জনগণই তার বিচার করবে, এটা আমার কিছু বলার নেই। স্যার, ইলেকশন হলো, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে এলো, জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা পেল, এবার সরকার গঠন করবেন। প্রধানমন্ত্রী কে হবেন, রাষ্ট্রপতি কে হবে? দেখেন, আমার নেতা তারেক রহমান বলেই দিয়েছে, রাষ্ট্রপতি কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, স্পিকার কে হবে, তারেক রহমান আল্লাহ পাক যদি তাকে প্রধানমন্ত্রী করে, তার সহকর্মী কারা হবে, এটা তো দলের সিদ্ধান্তের ব্যাপার, দলের হাইকমান্ডের সিদ্ধান্তের ব্যাপার। সেখানে আমি মনে করি নির্বাচন হোক। তারেক রহমান বলেছে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী না। আমি আজকে পত্রিকা দেখেছি, কালকেও পত্রিকা দেখেছি। সে কারণে আমাদের দল তো আগেই বলে দিয়েছে, সমমনা দলগুলো যারা রাজপথে গণতন্ত্রের সপক্ষে কথা বলেছে, তাদেরকে নিয়েই সরকার পরিচালনা করবে। আল্লাহ পাক যদি জনগণে আমাকে ক্ষমতায় নেয়, সেগুলোতে সে বিবেচনা করবে ইনশাল্লাহ। সেখানে আমি মনে করি আগে নির্বাচন আসুক, দল সংগঠিত হোক, আওয়ামী লীগের জঞ্জাল মুক্ত হোক, আওয়ামী লীগের দুঃশাসন মুক্ত হোক, তারপর তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলের সাথে কথা বলে একটা নির্বাচনের রোড ম্যাপ দিবে। থ্যাংক ইউ। আর না আর প্রশ্ন আপনার কাছে, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশে কবে আসছেন? ভেরি সুন্দর। দেখেন, আইনের মানুষ তারেক জিয়া, আইনের পক্ষে কথা বলার লোক তারেক জিয়া, বিচার বিভাগের স্বাধীনতার পক্ষের শক্তি তারেক জিয়া। তারেক জিয়া এমন কাজ করবে না যেটা আইন বহির্ভূত কোনো কাজ হয়। দীর্ঘ 16 বছর দেশে বাইরে এসে না আর 1 মাস থাকবে, না আর 15 দিন থাকবে, এটা দল উইল ডিসাইড হোয়েন এভার হি উইল কাম। থ্যাংক ইউ।